আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষ বিশেষ কোর্সের দ্বিতীয় লেকচার বায়োকেমিস্ট্রি 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছি সবাই। আজকের ক্লাস খুব বেশি দীর্ঘ হচ্ছে না, স্বল্প সময়ে আমরা 2টা চ্যাপ্টার দেখার চেষ্টা করব, বাকি যে পর্যন্ত যাওয়া যায়। তো শুরুতে আমি একটা বিষয় একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে ক্লাস নোট। গত ক্লাসের অর্থাৎ জেনেটিক্স 1-এর ক্লাস নোট এখনো তোমরা জমা দেও নাই প্রায় বহুলাংশ। গ্রুপে আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত মনে হয় মাত্র 5 জন বা 6 জন ক্লাস নোট জমা দিছ, বাকিদের কারোর ক্লাস নোটই এখনো আমি পাই নাই। তো এই ব্যাপারটা একটু এনশিওর করবা তোমরা, তোমাদের উপরে এই দায়িত্বটা আমি দিয়ে দিলাম। আসলে আমার তো কোনো লাভ বা লস এটাতে নাই, টোটালটাই ডিপেন্ড করতেছে তোমার কতটুক প্রাপ্তি তার উপর। তো এই কাজগুলো যদি তুমি অ্যাক্টিভিজমের সাথে না করো এখন থেকে, পরবর্তীতে যদি মনে করো যে না আমি শুধু ক্লাস দেখে দেখে সব একসাথে করে ফেলবো, এটা কিন্তু কোনোদিনও হবে না। এই 30টা, ধরো প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে প্রায় 30টা ক্লাস, এক একটা ক্লাস যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে হয়, তোমার পরীক্ষার আগে ক্লাস দেখে কখনোই রিভিশন দেওয়া হবে না। বাট একটা নোট থাকলে দেখবো যে তুমি যদি এটা পর্যায়ক্রমিক প্র্যাকটিসিং এর মাঝে রাখো, এই জিনিসগুলো মাথাতে একদম স্থায়ীভাবে তোমার সেট হয়ে যাবে এবং পরীক্ষার আগে খুব বেশি পরিশ্রম করতে তোমার হবে না। তো আমি এখানে খুব বেশি টাইম দিচ্ছি না। আমরা যারা এখনো ক্লাস নোট করি নাই, আজকের ক্লাসের পর আজকের ক্লাস এবং বিগত ক্লাস 2 ক্লাসেরই ক্লাস নোট একসাথে আমরা জমা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিস্তারিত প্রসিডিউর বিগত ক্লাসে আলোচনা করা আছে, শেষ দিকে যদি না দেখে থাকো একটু টেনে দেখে নিবা। ওকে, তারপর আজকের ক্লাসে চলে যাচ্ছি। প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, তার প্রথম 2টা চ্যাপ্টার হচ্ছে, প্রথম চ্যাপ্টারের নাম টাইটেল এই সাবজেক্টের টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ প্ল্যান্ট বায়োকেমিস্ট্রির ভূমিকা, আর দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ঝিল্লি রসায়ন। ওকে, তো আমরা এই 2টা চ্যাপ্টার আজকে দেখার চেষ্টা করব আমাদের কোর্স যেভাবে সাজাইছি সেই কোর্স অনুসারে। প্রথম আমরা প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি যেহেতু পড়তেছি, এর একটু পটভূমি সম্পর্কে আমাদের পড়ে নিতে হয়, কারণ ক বিভাগে বা শর্ট কোয়েশ্চেনে আমাদের অনেক সময় এগুলা আসে। তো আমরা এই যে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি পড়তেছি না, তো এটাকে মূলত আগে বায়োকেমিস্ট্রিতে আমাদের যেতে হবে। প্ল্যান্টে আসার আগে বায়োকেমিস্ট্রি কোত্থেকে আসলো। দেখো 2টা শাখা, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে কেমিস্ট্রি। এই 2টার যোগসূত্র গড়ে উঠেছে যেখানে, তার নামই হচ্ছে বায়োকেমিস্ট্রি। ওকে, তো জীবিত বস্তুর রসায়ন বলা হয় এটাকে, বায়োকেমিস্ট্রিকে বলা হয় জীবিত রসায়ন। ওকে, তো সর্বপ্রথম এই শব্দটা কে ব্যবহার করছেন জানো? উনি জার্মান একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে কার্ল আলেকজান্ডার নিউবার্গ। ভদ্রলোকের ছবিটা একটু দেখাই তোমাদের। এই যে উনি একজন জাপানি জার্মানি বিজ্ঞানী। তো তিনি কি করছেন, এই বায়োকেমিস্ট্রি শব্দটা সর্বপ্রথম প্রবর্তন করেন তিনি। ওকে, এই যে উনি। তো এটা শর্ট কোয়েশ্চেন আসে, এটা সম্ভবত 1903 সালের দিকে, 1903 সালে তিনি এই শব্দটা প্রবর্তন করেন। তার জন্য ওনাকে বলা হয়ে থাকে বায়োকেমিস্ট্রির জনক, ফাদার অফ বায়োকেমিস্ট্রি। ইনফরমেশনটা আমরা মনে রাখবো। তো আমরা পার্টিকুলারলি অপ্রয়োজনীয় কথা না বলে একদম আমাদের স্ট্রাকচার অনুসারে অগ্রসর হব। তো প্রথম পয়েন্টে দেখো বলা হচ্ছে উপচিতি এবং অপচিতির মধ্যে পার্থক্য করো। উপচিতি এবং অপচিতি কি তা বুঝতে হবে। তা বোঝার আগে আমাদের যা বুঝতে হবে তার নাম হচ্ছে মেটাবলিজম আসলে কি। প্রথম আমরা এটা দিয়ে শুরু করতেছি, একদম বায়োকেমিস্ট্রির সূচনা, মেটাবলিজম। আমরা বলবো একটা জীব দেহ বা জীব কোষে যত রকম জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তার সমষ্টি হচ্ছে মেটাবলিজম, বা বাংলা শব্দটা তোমাদের পরিচিত মনে হবে, এটাকে বলা হয় বিপাক। ওকে, একটা জীব কোষে যত রকম রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় তার সবগুলোর সমষ্টিকে একসাথে বলা হয় বিপাক বা মেটাবলিজম। ওকে, তো এখন এই বিপাক প্রক্রিয়াটা 2 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় উপচিতি বা অ্যানাবলিজম, একটাকে বলা হয় অপচিতি বা ক্যাটাবলিজম। তাহলে মেটাবলিজমেরই 2টা অংশ, একটা হচ্ছে উপচিতি বা অ্যানাবলিজম, আর একটা হচ্ছে অপচিতি বা ক্যাটাবলিজম। ওকে, তো এই 2টার একটু আমরা পার্থক্য করার চেষ্টা করব। চলো, তাহলে আমরা বলতেছি যে বিপাক প্রক্রিয়ায় জীব
পরিবেশের বা অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কোষীয় বস্তু উৎপাদন করে তাকে উপচিতি বলে। বাইরের বা ভিতরের অভ্যন্তরীণ শক্তি সে ব্যবহার করবে, করে কোষীয় বস্তু উৎপাদন করবে, তাকে বলা হচ্ছে উপচিতি। আর যে বিপাক প্রক্রিয়ায় যে কোষীয় বস্তুগুলোকে ভেঙে বাহ্যিক শক্তি বা অভ্যন্তরীণ শক্তি উৎপাদন করবে তাকে বলা হচ্ছে অপচিতি। সহজ ভাষায় যদি আমরা একটু এটাকে টার্মটাকে সাজাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, যে কোনো ধরনের শক্তি ব্যবহার করে যদি সেখান থেকে প্রডিউস করা হয় কোষীয় বস্তু, তাহলে সেই প্রক্রিয়াটা হচ্ছে উপচিতি। আর তার ঠিক উল্টাটা, অর্থাৎ কোষীয় বস্তুকে ব্যবহার করে যদি শক্তি প্রডিউস করা হয় তাহলে তাকে বলা হচ্ছে অপচিতি। বুঝতে পারছি? তাহলে উপচিতি আর অপচিতির সংজ্ঞা আশা করি ক্লিয়ার। এখন এখানে কি তৈরি হয় আর কি ব্যবহার করা হয় তা একটু আমরা দেখবো। যে বলছি শক্তি ব্যবহার করা হয় বা শক্তি তৈরি হয়, এই শক্তি আসলে কি, কে শক্তি দিবে? শক্তি হিসেবে ব্যবহার করা হয় শক্তিধারী বিভিন্ন যৌগ, যেমন এটিপি, NADH2, FADH2, এগুলো তোমরা ছোট ক্লাস থেকে 10 থেকে দেখে আসতেছো, এইগুলাই ব্যবহার করা হয়। আর এখানে যে শক্তি তৈরি হয়, এই শক্তিগুলাই আসলে তৈরি হয় এটিপি, NADH2, FADH2, এগুলো হচ্ছে শক্তিধারী যৌগ। তারপর বলবো উপচিতিতে এই শক্তিগুলো ব্যবহৃত হয় আর অপচিতিতে এই শক্তিগুলো তৈরি হয়। ওকে, আচ্ছা। আবার আমরা বলতে পারি যে কোষীয় বস্তু এক্ষেত্রে উৎপাদিত হয়, এক্ষেত্রে কোষীয় বস্তুর ভাঙন ঘটে। অর্থাৎ এই মূল একটা কথা থেকে কিন্তু পরবর্তী 3টা পয়েন্ট আমরা নিজেরা তৈরি করে লিখলাম। ঠিক আছে? পরীক্ষাতে যদি বেশি পয়েন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এভাবে একটু এগুলাকে স্প্রেড করতে পারি। ওকে, তারপরে আরেকটা পয়েন্ট আসি, নিউ পয়েন্ট। উপচিতি প্রক্রিয়াতে ইলেকট্রনের গ্রহণ ঘটে। তাহলে ইলেকট্রনের গ্রহণ প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। তাই উপচিতি হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। অপরদিকে অপচিতি প্রক্রিয়াতে ইলেকট্রন প্রদান বা দান ঘটে, এই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া। তাহলে উপচিতি একটা বিজারণ প্রক্রিয়া, অপচিতি একটা জারণ প্রক্রিয়া। এই পার্থক্যটা আশা করি আমরা বুঝে গেছি। আর উপচিতি প্রক্রিয়াতে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, অপচিতি প্রক্রিয়াতে অক্সিজেনের প্রয়োজন হয়। উপচিতিতে অক্সিজেন প্রয়োজন হয় না, অপচিতিতে অক্সিজেন প্রয়োজন হয়। তোমরা কি করবা, একটা পাশ পার্থক্যগুলোর মুখস্থ করবা, দেখবো অপর পাশ অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে, কারণ তার রিভার্স। ওকে, তারপরে আমরা দেখি এই উপচিতিতে যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলো হচ্ছে এন্ডোথার্মিক, আর অপরদিকে অপচিতিতে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো হচ্ছে এক্সোথার্মিক। এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের মাঝে পার্থক্য একটু আমাদের বুঝতে হবে। আর বিক্রিয়াগুলো আসলে কেমন তা আমরা দেখি। উপচিতির বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, প্রোটিন সংশ্লেষণ বিক্রিয়া, এগুলো হচ্ছে উপচিতি। অপরদিকে শ্বসন বিক্রিয়া, বিটা জারণ প্রক্রিয়া, এরা হচ্ছে অপচিতি প্রক্রিয়া। ঠিক আছে? শোষণ, বিটা জারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো হচ্ছে অপচিতি প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, এই প্রক্রিয়াগুলো হচ্ছে উপচিতি প্রক্রিয়া। তো এই শ্বসন প্রক্রিয়াটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? তোমরা জানো যে শ্বসন প্রক্রিয়াতে 38 অণু এটিপি তৈরি হয়, বা এখন আধুনিক তত্ত্ব অনুসারে 36 অণু এটিপি তৈরি হয়। তাহলে এটিপি একটা শক্তি, অর্থাৎ তাপ শক্তি কি হইতেছে, তৈরি হইতেছে, তাই না? তো এই তাপ শক্তি তৈরি হইতেছে, তাহলে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এক্সোথার্মিক রিয়েকশন। অপরদিকে সালোক সংশ্লেষণে সূর্যের তাপ গৃহীত হয়, আলো এবং তাপ গৃহীত হয়, তাহলে এটা হচ্ছে একটা তাপ হারি প্রক্রিয়া, অর্থাৎ এন্ডোথার্মিক প্রক্রিয়া। ওকে, তো এই হচ্ছে উপচিতি এবং অপচিতির পার্থক্য এবং উদাহরণ সমূহ। আমরা এই পয়েন্টগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিব। এক সাইড মুখস্থ করলেই দেখবা অপর সাইড ক্লিয়ারলি মুখস্থ হয়ে গেছে। শ্বসন আর সালোক সংশ্লেষণের রিঅ্যাকশনটা চাইলে তোমরা এখানে উদাহরণ লিখে দিতে পারো। আমি আশা করি এগুলো তোমরা জানো, আমার আর এক্সট্রা করে এখানে সময় ব্যয় করার প্রয়োজন হবে না। ওকে, তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরে আমাদের বলা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার লিখো। এটা 21 সালে আগত একটা প্রশ্ন। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের
রিং স্ট্রাকচার লিখো। তো গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট, এবং দুইটাই মনোস্যাকারাইড। তো এদের ক্ষেত্রে আমরা এদের যে কি বলা হচ্ছে যে একটা হচ্ছে তোমার এদের লিনিয়ার স্ট্রাকচার এবং একটা হচ্ছে এদের রিং স্ট্রাকচার। তারপর লিনিয়ার স্ট্রাকচারটা অনেকে লিখতে পারলেও এদের রিং স্ট্রাকচারটা লিখতে গেলে আমাদের অনেকেরই সমস্যা হয়। তো আজকে আমি তোমাদের সহজভাবে ব্যাপারটা শিখাবো। ইনশাল্লাহ আশা করি আজকের পরে এটাতে সমস্যা থাকবে না। 1 মিনিট ওয়েট করো, আমি একটু পেইন্টটা বের করে নিই যেখানে আমি তোমাদের এটা লিখে দেখাবো। ক্যান ডু ইট। ওকে, তো আমরা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসে চলে আসলাম, একদম সাদা। এখানে আমি তোমাদের দেখাবো যে তোমরা খুব ইজিলি কিভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের এই রিং স্ট্রাকচারটা ড্র করতে পারো। তার শুরুতে আমি বলে নেই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এই দুইটাই হচ্ছে শর্করা, এবং এই দুইটাই হচ্ছে শর্করার মনোস্যাকারাইড এবং হেক্সোজ অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তো আমরা এগুলা সম্পর্কে একদম ডিটেইলড যখন কার্বোহাইড্রেট চ্যাপ্টারে যাব তখন বিস্তারিত পড়বো সেখানে, এবং কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস, কোনটা মনোস্যাকারাইড, কোনটা অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, বিস্তারিত আমরা দেখবো সেখানে। ঠিক আছে, তো এটা নিয়ে আগে টেনশন করে তোমাদের প্রয়োজন নাই। আমরা আজকে জাস্ট এই চ্যাপ্টারেরই একটা অংশ গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, এটা একটু আমরা লিখা শিখে ফেলবো। তো আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের টার্গেট থাকবে এক্সাম, বুঝছো? আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার বা ফাইনাল ইয়ার বলো, এখানে একদম যদি তুমি কোর টপিক শিখার চেষ্টা করো তার চেয়ে ইফেক্টিভ হবে তুমি এক্সামে কিভাবে নিজেকে অন্যদের থেকে বেশি আপডেট রাখতে পারো, এই বিষয়টা অর্জন করতে পারলে। তো ঠিক আছে, এখন এখানে তো যখন আমি তোমার স্ট্রাকচার পড়াতে যাব, তুমি যদি এখানে চিন্তা করো যে না আমি একদম সেলুলোজ বলো বা স্টেকিওজ বলো বা রেফিনোজ বলো অথবা অন্য যে কোনোটা ল্যাকটোজ বলো, এগুলার একদম ডিপ স্ট্রাকচার শিখবো, গ্যালাক্টোজ ডি প্লাস কিভাবে হয়, ডি মাইনাস কিভাবে হয়, একদম ডিপ স্ট্রাকচার শিখবো, শেখানো যাবে, কোনো সমস্যা নাই। কিভাবে সুক্রোজ, কিভাবে ল্যাকটোজে পরিণত হয়, কিভাবে তোমার দেখা যায় যে ফ্রুক্টাজোন থেকে লিভান তৈরি হয়, এই ডিটেইল গুলো এক পেজ ভরা বিক্রিয়া ধরো তুমি শিখার আগ্রহ আছে, তুমি শিখতে পারবে, কোনো সমস্যা নেই। বাট এইটার টাইমে তোমার অন্য গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেনের সময়টা ব্যয় হয়ে যাবে। তো তা কি করার আশা করি কোনো প্রয়োজন আছে? আমরা ইজিয়েস্ট ওয়েতে যে রিয়েকশন গুলো লাগবে ওইগুলো শিখে ফেলবো আমাদের মতো করে, সহজ ভাষায়। ওকে, আর বাকিটা আমাদের গবেষণা পর্যায়ে তখনই আমরা এন্ট্রি নিব যখন আমাদের মূল সিলেবাসটা আমাদের আয়ত্তে চলে আসবে, যে আমার সিলেবাস এবার মোটামুটি 99% কমপ্লিট, এবার আমার গবেষণার সময় আছে, আমি আরো ডিটেইল পড়াশোনা করতে পারি। ওকে, এইরকম একটা ফিলোসফি রাখবা সবাই। তো আমি যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারে যাচ্ছি, এই রিং স্ট্রাকচারটা কিভাবে তার লিনিয়ার স্ট্রাকচার থেকে আসলো ওই আলোচনাতে তাহলে আমি যাচ্ছি না, একদম সিম্পল ওয়েতে জাস্ট খালি আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। ওকে, মনে রাখো লিনিয়ার স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে ফিচার স্ট্রাকচার, ফিশার স্ট্রাকচার অর্থাৎ ফিশারের গঠন, আর আমাদের কি বলা হয় রিং স্ট্রাকচারটাকে বলা হয় হাওয়ার্ড স্ট্রাকচার বা হাওয়ার্ডের গঠন। ঠিক আছে, হাওয়ার্ড এবং পেলক তারা সর্বপ্রথম স্ট্রাকচারটা দিয়েছিলেন, তাই জন্য এটাকে হাওয়ার্ড স্ট্রাকচার বলা হয়। তো প্রথমে আমি গ্লুকোজ দেখাই। ওকে, তো গ্লুকোজ আঁকার জন্য প্রথমে তোমার কি করবা, খাতাটা যখন তুমি নিবা, নিয়ে একটা ষড়ভুজ আঁকবা। ওকে, তো ষড়ভুজ কিভাবে আঁকতে হয় আশা করি জানো। এই ষড়ভুজ না কিন্তু, হ্যাঁ, এটা তো হচ্ছে লম্বা লম্বি। আমি এটা প্রথমে এঁকে পরে তোমাদের রোটেট করে দিচ্ছি। ধরো এই যে এইরকম একটা ষড়ভুজ আঁকবা তোমরা, বুঝছো? এরকম একটা ষড়ভুজ আঁকবা যেটার উপরের প্রান্ত এবং নিচের দুইটা, উপর এবং নিচের বাহুটা সমান্তরাল, আর দুই দিকে এরকম কর্নার। তো এরকম একটা ষড়ভুজ আগে তোমরা আঁকবা। আঁকার পরের কাজ হচ্ছে এই যে ডান দিকের উপরের এই কর্নারটা, এটাকে ইরেজ করবা। এটাকে ইরেজ করে শুরুতেই এখানে একটা অক্সিজেন স্থাপন করবা। এটাকে ইরেজ করা হয়ে গেল, করে এখানে আমরা একটা অক্সিজেন স্থাপন করবো। চিত্রগুলো পেন্সিল আঁকবো, তাহলে তোমার সহজ হবে। তাহলে এখানে আমরা একটা অক্সিজেন দিব। তো
ধরো আমরা এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, আমরা একটা অক্সিজেন দিয়ে দিলাম এখানে। ওকে, তো আমাদের এতটুকু কাজ করার পরে এবার এখানে কয়েকটা পয়েন্টের তৈরি হয়েছে না, এই কর্নার গুলা, প্রত্যেকটা কর্নারে কিন্তু একটা করে কার্বন অবস্থান করতেছে। এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন, বাট কার্বন গুলো আমাদের দেখাতে হবে না। তো ভাই তোমরা রসায়নে একটু ক্ষুদ্র বেসিক থাকলে জানার কথা, কার্বনের হাত থাকে কয়টা, অর্থাৎ যোজনী চারটা হাত। তাহলে এদিকে একটা হাত, এদিকে একটা হাত, তার আরো দুইটা হাত খালি না? প্রত্যেকটা কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত, আরো দুইটা হাত খালি। তো প্রত্যেকের যেহেতু দুইটা করে হাত খালি, আমরা দুইটা করে হাত তাদের দিয়ে দিব। এই যে এবার এই প্রত্যেকটা পয়েন্টে দুইটা করে হাত দেওয়া শুরু করবো, উপরে একটা নিচে একটা, এই দুইটা পয়েন্টে উপরে একটা নিচে একটা, প্রত্যেকটা পয়েন্টে তাদের হাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। উপরে একটা হাত, নিচে একটা হাত, এইখানেও উপরে একটা হাত, নিচে একটা হাত, এখানে উপরে একটা হাত। তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসবা কিন্তু ক্লাসগুলোর আগে, হ্যাঁ, এবং ড্রয়িং গুলো নিজে নিজে করার চেষ্টা করবা ক্লাসের সাথে সাথে। ওকে, তো আমি এই হ্যান্ড গুলা যখন আঁকা শেষ, তারপরে আলোচনাটাতে চলে যাচ্ছি। ওকে, হাতগুলো দেয়া শেষ। এখন শুরুতেই যে জিনিসটা আমরা মনে রাখবো, এইটা হচ্ছে আমাদের 1 নং কার্বন। এই যে যেখানে এখন কার্সরটা আছে, এটা 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং, এটা 5 নং, আর এই উপরেরটা হচ্ছে 6 নং। তো এই 6 নং কার্বনে আমরা CH2OH যুক্ত করে দেব। CH2OH, CH2OH যুক্ত করে দিব। দেওয়ার পরে আমরা যেহেতু এখানে OH চলে আসছে, তার ঠিক বিপরীত যে আমরা মনে রাখবো মৌল, সে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোক্সিলের বিপরীত হাইড্রোজেন। তো আমরা তার অপোজিট হ্যান্ডে দিয়ে দিব একটা হাইড্রোজেন। এখানে আমরা একটা হাইড্রোজেন এড করে দিব, একটা হাইড্রোজেন। মনে রাখবা, যে হাতের নিচ দিকে হাইড্রোজেন, তার পরের হাতের উপরের দিকে হাইড্রোজেন চলে যাবে। তাহলে এখানে হবে একটা হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন যদি উপরে থাকে, নিচের হাতে অবশ্যই থাকবে হাইড্রোক্সিল অর্থাৎ OH। কি বুঝতে পারতেছো না? তারপরে এখানে যেহেতু নিচের হাতে OH, তাহলে তার এখানে হবে উপরের হাতে OH, অর্থাৎ প্রত্যেকটার উল্টা ভাবে আমরা পরেরটা দিব। তাহলে এখানে হচ্ছে উপরে OH আর নিচে H, নিচে H। তারপরে এটারটা আবারও রিভাইজড, অর্থাৎ এই হাতের H যেহেতু নিচে ছিল, এটার H চলে যাবে উপরে, হাইড্রোজেন উপরে আর হাইড্রোক্সিল নিচে, হাইড্রোক্সিল নিচে দিয়ে দিলাম আমরা। এখন এইখানে কিন্তু আবার এই উল্টা করে ফেললে হবে না। এখানে একটা কথা আছে, আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে পাইরানোজ, আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে ফিউরানোজ। তো এই যে পাইরানোজ, তার দুইটা স্ট্রাকচার হয়, একটা হচ্ছে আলফা ডি, একটা হচ্ছে ভিটা ডি। বিস্তারিত এখন দেখার দরকার নাই, কার্বোহাইড্রেট চ্যাপ্টারে গিয়ে দেখবা। তো এখন আমরা আঁকবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তোমার গ্লুকোজ যদি রিং স্ট্রাকচার আঁকতে বলে, তুমি আলফা ডি আঁকবা। তো এই আলফার বিটাটা কিভাবে ডিফাইন করা হয়? মূলত এখানে যে এই হাতে OH এবং H যুক্ত হবে, এরা কি নিচ দিকে অবস্থান করবে OH, নাকি উপরের দিকে OH অবস্থান করবে, এটা ডিপেন্ড করে সে কি আলফা নাকি সে বিটা। আমরা একটা জিনিস মনে রাখবো, আলফা ডি গ্লুকোজের OH সবসময় নিচের দিকে অবস্থান করে, আলফা ডি গ্লুকোজের OH সবসময় নিচের দিকে অবস্থান করে। মনে থাকবে না? আলফা ডি গ্লুকোজের OH অলওয়েজ নিচের দিকে অবস্থান করে। ওকে, তো আমরা যেহেতু আলফা আঁকবো, তাই এইখানে কিন্তু আরেকটা OH দিব। তুমি যদি এখানে হাইড্রোজেন দিয়ে উপরে OH দিতা, তাহলে কিন্তু এটা হয়ে যেত ভিটা ডি গ্লুকোজ। তো আমরা যদি আলফা ডি গ্লুকোজ আঁকতেছি, নিচে OH দিব, উপরে H দিব। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। তুমি যদি নিচে হাইড্রোজেন দিয়ে উপরে OH দিয়ে দিতা, তাহলে এটা হয়ে যেত ভিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। তো আমাদের এটা কি আঁকলাম আমরা আঁকছি হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। ওকে, আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার দেখা শেষ। এরপরে আমরা একটু ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারে চলে যাই। চলো, তাহলে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। এই ক্যানভাসটা ক্লিয়ার করি আমি। ওকে, তো আমরা ফ্রুক্টোজ আঁকতে গেলে ফ্রুক্টোজের স্ট্রাকচার কিন্তু ষড়ভুজাকৃতির না। ফ্রুক্টোজের স্ট্রাকচার হচ্ছে, রিংটা হচ্ছে পঞ্চভুজাকৃতির। তো শুরুতে একটা পঞ্চভুজ আঁকবা, 5টা বাহুযুক্ত একটা এরকম পঞ্চভুজ আঁকবা।
আঁকার পরে এর যে একদম শীর্ষ বাহুটা এটাকে মুছে দিয়ে এখানে একটা অক্সিজেন যুক্ত করবা। আমি কিন্তু তোমাদের বোঝার মতো করে সহজে পড়াইতেছি, বুঝছো? রসায়ন পড়াইলে এমনিতে বলতাম না যে একটা সরবুজ আঁকবা, তার উপরে 2টা অক্সিজেন দিবা, এভাবে বলতাম না, বুঝছো? তাই বলতাম যে অক্সিজেনকে তার 2টা হাত দিবা, এটা বলতাম, বা তার যোজনী অনুসারে তার হাত সংখ্যা দিবা, বন্ধন সংখ্যা দিবা, এটা বলতাম। বাট যেহেতু আমরা বোটানি পড়তেছি আর আমাদের টার্গেটটাই হচ্ছে কিভাবে শর্টকাটে বেশি অর্জন করা যায়, তাহলে আমরা শর্টকাট কেন না ইউজ করব? অবশ্যই করব। তাহলে আমরা সহজভাবে পড়তে গেলে এটা মনে রাখবো যে একটা পঞ্চভুজ আকৃতির শেপ আঁকবো, আঁকার পরে উপরের শেপটা, উপরের শীর্ষটা মুছে দিয়ে এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিব। তাহলে এখানে যদি আমরা একটা অক্সিজেন যুক্ত করি, এখানে একটা অক্সিজেন যুক্ত করলাম, করার পরে অক্সিজেন যুক্ত হওয়ার পরে বাকি কাজটা কি? বাকি কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটাতে আবারও ডাবল হ্যান্ড যুক্ত করা। এখানে 2 হাত, আবার এখানে 2 হাত, আবার এখানে 2 হাত, আবার এখানে 2 হাত। ওকে, সমান সমান করে দিও যাতে সুন্দর দেখা যায়। এবার এই উপরের 2টা হাতে, অক্সিজেনের 2 পাশে উপরের 2টা হাতে একটা করে CH2OH দিয়ে দিবা। CH2OH এদিকে একটা দিবা। কি আসলো এখানে? আবার এখানে একটা দিবা, CH2OH এখানে একটা দিবা। 2 হাতের উপরে 2টা শীর্ষতে CH2OH দিয়ে দিব। আর এখানে যেহেতু OH উপরে, বুঝতেই পারতেছ, তাহলে নিচের হাতে যুক্ত হবে একটা হাইড্রোজেন। এখানে যেহেতু উপরে OH, নিচের হাতে যুক্ত হবে একটা হাইড্রোজেন। ওকে, তাহলে বাকি আশা করি বাকিটা পারবা তোমরা। এখানে যদি হাইড্রোজেন উপরে থাকে, নিচে থাকে, এখানে হাইড্রোজেনটা হবে উপরে, আর হাইড্রোজেন উপরে আছে মানে নিচে থাকবে কে? OH। এখানে OH টা নিচে আছে মানে কি বলতো? এখানের OH হবে উপরে, আর এখানের OH উপরে বলে এখানের H হবে নিচে। দ্যাটস ইট। এই যে আমরা যা আঁকলাম এটাই হচ্ছে আমাদের, এটাকে বলতে পারি আমরা আলফা ফ্রুক্টোজ। ওকে, ইটস কল্ড আলফা ফ্রুক্টোজ। ওকে, তো আমাদের কার্যক্রম কিন্তু মোটামুটি এখানে যেটা ছিল এটাকে কি বলা হয়? ফিউরানোস রিং বলা হয়, বা ফিউরানোস স্ট্রাকচার বলা হয়। এখানে যদি আমরা এই যে পজিশনটা চেঞ্জ করতাম না, অর্থাৎ এই OH টাকে যদি আমরা উপরে নিয়ে যেতাম, এবং আমরা যদি ওয়েট এখানে কিন্তু H না, এখানে আমরা কিন্তু H না, এখানে কিন্তু আমরা OH লিখবো। হ্যাঁ, এটা OH। ফ্রুক্টোজ তো আমার মনে ছিল না, সরি, 1 মিনিট দাঁড়াও। আমরা এটা কিন্তু OH হবে, যেহেতু ফ্রুক্টোজ, আমরা তো গ্লুকোজ পড়ায় ফেলছি, এটা ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজে এখানে একটা OH হবে, কিন্তু ফ্রুক্টোজে এখানে একটা OH হবে। ওকে ওকে, তো আমাদের এই হ্যান্ডটা এখানে মুছে গেছে, এটা একটু যুক্ত করে দিই। এই ওকে, তো এই হচ্ছে আমাদের আলফা ফ্রুক্টোজ। ওকে, যা বলতেছিলাম আর কি, যে এই ফ্রুক্টোজটা আলফা ফ্রুক্টোজ এই জন্যই যে তার OH নিচে আছে। আমরা মনে রাখবো OH নিচে থাকলেই আলফা হয়। এই OH টা যদি উপরে চলে যেত আর CH2OH টা নিচে চলে আসতো, তখন তাকে আমরা বলতাম বিটা ফ্রুক্টোজ। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা আলফা এবং বিটা ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার অঙ্কন সংক্রান্ত। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এবং তোমরা ড্রয়িং করতে পারবা এটা। ওকে ওকে, তো এখানে আমাদের এই কোয়েশ্চেন সমাপ্ত। তারপরে আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রকার প্রাণ রাসায়নিক, জৈব রাসায়নিক দ্রব্যের নাম এবং বিস্তৃতি লেখ। যত বড় প্রশ্ন তার বিস্তৃতিও তারও বড়। ঠিক আছে, এটা দেখলে মোটামুটি এই সাবজেক্ট সংক্রান্ত যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক আইডিয়া তোমার হয়ে যাবে একটা প্রশ্ন যদি তুমি ডিটেইলড পড়ো। ঠিক আছে, তো আমরা এই প্রশ্ন পড়ার শুরু করব এখন। আর পরের কোয়েশ্চেনটা 23-এ আসছে, এটা তো লাগতেছে না, তো এটা শেষ করে বাকি টিকাগুলো পড়ে ফেললে আমাদের এই প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আর কোনো কিছুই প্রয়োজন নাই। তো আমরা এই কোয়েশ্চেনটাতে ঢোকার চেষ্টা করি, এবং এই কোয়েশ্চেনটাই মোটামুটি তোমার বলতে পারো যে এই টোটাল চ্যাপ্টারটার একটা সামেশন। ওকে, তো আমরা বলতেছি উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রকার প্রাণ রাসায়নিক,
দ্রব্যের নাম এবং বিস্তৃতি লেখো। যেহেতু বড় প্রশ্ন, এটা এবং টিকাগুলো শেষ করেই প্রথম অংশটা আমি ওই দিনের মতো একটা ক্লাস আকারে আগে আপলোড দিয়ে দিব, পরে সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসটা আরেকটা অংশ হিসেবে আপলোড করে দিব, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, নাহলে বেশি বড় হয়ে যাবে। ওকে, তো আমরা এই কোয়েশ্চেনটাতে চলে যাই। উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রকার প্রাণ রাসায়নিক দ্রব্যের নাম এবং বিস্তৃতি লেখ। এটা কিন্তু তোমরা নোট করবা, আমিও তোমাদের সাথে সাথে এখানে নোট করব, তোমরাও নোট করবা। কি লিখবো আসলে আমরা আগে আমরা দেখি উদ্ভিদে কি কি প্রাণ রাসায়নিক বা জৈব রাসায়নিক দ্রব্য পাওয়া যায়, তাদের নাম। ঠিক আছে, তো আমরা শুরুতে তাদের নামগুলো একটু জেনে নেই। উদ্ভিদে প্রথমত যা পাওয়া যায় সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। কোয়েশ্চেনটা আগে আমরা একটু লিখে ফেলি, আমিও কিন্তু তোমাদের সাথে সাথে নোট করতেছি, তোমরাও আমার সাথে সাথে নোট করবা। ওকে, তো আমরা আগে নামগুলো দেখি। আমরা উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রকার প্রাণ রাসায়নিক দ্রব্যের বা জৈব রাসায়নিক দ্রব্যের নাম লিখো এবং বিস্তৃতি লিখো। তো 1 নাম্বার আমরা বললাম যা পাওয়া যায় তার নাম হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট। দ্বিতীয়ত যা পাওয়া যায় তার নাম হচ্ছে, আমরা সবাই জানি, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তৃতীয়ত প্রোটিন। প্রোটিন। চতুর্থত এনজাইম এবং কোএনজাইম। এনজাইম ও কোএনজাইম। পঞ্চম লিপিড। ষষ্ঠ নিউক্লিক অ্যাসিড। সপ্তম, এটা গেল ষষ্ঠ, সপ্তম যা পাওয়া যায় তার নাম হচ্ছে টারপিনয়েডস। টারপিনয়েডস। তোমরা কিন্তু নোট করবার সাথে সাথে। অষ্টম যা পাওয়া যায় তার নাম হচ্ছে রঞ্জক। এগুলো উদ্ভিদের প্রাণ রাসায়নিক বস্তু। কোয়েশ্চেনটাকে এই পেজে নিয়ে এসে তাহলে সহজ হবে। রঞ্জক। তারপরে যা পাওয়া যায় তা হচ্ছে ভিটামিন। এরপরে আছে উদ্ভিদ হরমোন, যাদেরকে আমরা বলি ফাইটো হরমোন। ফাইটো হরমোন। এন্ড আরো আছে, এরপরে পাওয়া যায় জৈব অ্যাসিড, অ্যালকালয়েডস, ফেনোলিক যৌগ, অ্যান্টিবায়োটিক্স। তো আমরা সবগুলো না লিখে যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলোকে একটা জিনিস একটু লিখবো। হ্যাঁ, তো আমরা তারপরে লিখতেছি হচ্ছে অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস। এরপর হচ্ছে ফেনোলিক যৌগ। ফেনোলিক যৌগ। এই কয়েকটা দিয়ে বাকিগুলো ইত্যাদিতে সবগুলো একসাথে দিবা। এছাড়াও থাকে কি কি আমরা বলতে পারি হচ্ছে জৈব অ্যাসিড, থাকতে পারে হচ্ছে গ্লাইকোসাইডস, থাকতে পারে হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স, থাকতে পারে তোমার রেজিন, আঠা, গদ, টেনিন ইত্যাদি। কয়েকটা দিয়ে ইত্যাদি দিতে পারো, রেজিন, টেনিন ইত্যাদি। ওকে, তো এই যে এতগুলো আমরা পয়েন্ট দেখলাম যে উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রাণ রাসায়নিক যৌগের দ্রব্যাদির নাম এবং বিস্তৃতি লিখো। আমাদের এই যে প্লান্ট বায়োকেমিস্ট্রিতে সামনের যে চ্যাপ্টার গুলো পড়বা, দেখো বাকি সবগুলো চ্যাপ্টারই এদের কোনো না কোনো একটা নিয়ে সেখানে স্পেশালি আলোচনা করা হয়েছে। এটা নিয়ে মূলত আমাদের এই চ্যাপ্টার, আমাদের এই সাবজেক্ট। ঠিক আছে, তো আমরা যদি একটু ওই যে আমাদের কোর্স রিভিউ চ্যাপ্টার গুলো দেখে আসি, তাহলে দেখবা যে সেখানে নামগুলো থেকে তোমরা এটা বুঝতে পারতেছো। যেমন দেখো দ্বিতীয় পরে তৃতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে শর্করা। ঠিক আছে, চতুর্থ চ্যাপ্টার অ্যামাইনো অ্যাসিড, পঞ্চম প্রোটিন, ষষ্ঠ লিপিড, অষ্টম এনজাইম, নবম এই দেখো অষ্টম টারপিনয়েডস, নবম অ্যালকালয়েডস, ফেনোলিক ভিটামিন, মানে এইগুলা নিয়ে আলোচনা। বুঝতে পারছি, এগুলোর বাইরে আর কোনো আলোচনা নেই, এগুলা পড়লেই চ্যাপ্টার শেষ। তো আমরা কি এখন এই প্রশ্নে টোটাল বই পড়ে ফেলবো? কখনোই না। আমরা শুধু সামেশন একটু দেখার চেষ্টা করবো যে এখানে আসলে কি কি আছে। তো এখন আমরা এগুলা থেকে কি পড়তেছি শুরুতে, এটা আমরা একটু আইডেন্টিফাই করে নিই। আমরা এই প্রত্যেকটা তো বিবরণ পড়বো না, আমরা বিবরণ পড়বো হচ্ছে নিউক্লিক অ্যাসিড পর্যন্ত। ওকে, আমরা বিবরণ পড়বো হচ্ছে নিউক্লিক অ্যাসিড পর্যন্ত। আমি আরেকটু উপরে উঠায় তোমাদের ফাইটো হরমোনটাও পড়ায় ফেলবো।
ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এবং ফাইটোহরমোন, এই 7টা পর্যন্ত আমরা একটু বিবরণ পড়বো। আর বাকিগুলোর বিবরণ আমরা ওই চ্যাপ্টার যখন পড়বো তখন পড়ে ফেলবো। ঠিক আছে, তার আলাদা করে এখানে সময় দেওয়া লাগবে না, আমাদের 2বার করে পড়া লাগবে না। ওকে, তো আমি এই 7টা বিষয়ে, তাও যে আমরা একদম ডিটেইলড আলোচনা করব তেমন না, কারণ ডিটেইল পড়লে তো ওই চ্যাপ্টারই পড়া হয়ে গেল। আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন, তাহলে কি কি পড়বো আমরা এখান থেকে? আমরা পড়বো হচ্ছে এই সকল বিষয়ের পরিচিতি। প্রথমে আমরা দেখবো তাদের পরিচিতি, শর্করা কি বা অ্যামাইনো অ্যাসিড কি, প্রোটিন কি। তাহলে প্রথমত আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটার পরিচিতি। দ্বিতীয়ত আমরা দেখবো তাদের কয়েকটা বৈশিষ্ট্য। তৃতীয়ত আমরা শ্রেণীবিন্যাসে কিন্তু যাব না, কারণ শ্রেণীবিন্যাসে গেলেই ডিটেইল আলোচনা চলে আসবে। এখানে আমরা শ্রেণীবিন্যাস না দেখে কয়েকটা দেখব উদাহরণ। এবং চতুর্থত আমরা এই উদাহরণটার সাথে বৈশিষ্ট্য যখন পড়বো তখন তার সাথে কাজও পড়ে ফেলতে পারি আমরা, বৈশিষ্ট্য ও কাজ। আর উদাহরণের পরে আমরা সর্বশেষ যে জিনিসটা দেখবো, এখানে যে আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছিল, বিস্তৃতি, এই জিনিসগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, পরিমিত পরিসরে আমরা এই প্রত্যেকটা প্রথম 7টা পয়েন্ট থেকে, প্রথম 8টা পয়েন্ট থেকে, আমরা 7টা পয়েন্ট থেকে আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে শুরুতে চলো আমরা যাই প্রথম আলোচনা শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে। ওকে, তাহলে শর্করা বা কার্বোহাইড্রেট, এই শর্করা বা কার্বোহাইড্রেটে আমরা শুরুর দিকে তার পরিচিতি দেখি। পড়া কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। হ্যাঁ, শর্করা বা কার্বোহাইড্রেট। তোমাদের যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা, আমার ভয়েস কি খুব লোয়ার লাগতেছে? আমার কাছে মনে হইতেছে যে আমি প্রতিদিনের কথার চেয়ে একটু লোয়ার ভয়েসে কথা বলতেছি, এটা অসুস্থতার জন্য গলাতে সমস্যা। তবে রুম একদম সাইলেন্ট করে নিছি, রুমের পাখাও অফ করে নিছি যাতে করে তোমাদের শুনতে সমস্যা না হয়। তারপরে যদি সমস্যা হয় না, এই ভিডিও শেষে তোমরা কমেন্টে জানাই বা বুঝছো, তাহলে আমি পরের ভিডিও থেকে চেষ্টা করবো যে সাউন্ডটা আরেকটু যাতে ইনক্রিজ করা যায়। জানাইও তোমরা একটু যে বেশি লোয়ার লাগতেছে কিনা, বেশি একটু লাউডলি বলতে গেলে গলায় ব্যথা করে আর কি। তো আমরা শর্করা বা কার্বোহাইড্রেট থেকে শুরু করি তার পরিচিতি। তাহলে আমরা শুরুতে যদি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন থ্রো করি যে শর্করা কি বা কার্বোহাইড্রেট কি, তাহলে আমরা আসলে কি অ্যান্সার দিব? শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে এক প্রকারের, লাইভ থাকলে আমি তোমাদের কাছ থেকে এখন কোয়েশ্চেন নিতে পারতাম, বাট এই 250 স্টুডেন্ট একসাথে লাইভ করতে গেলে, সবাই উত্তর দিতে গেলে এটাও আরেক ঝামেলা। তো তোমরা কমেন্টে চাইলে উত্তরগুলো লিখে দিতে পারো, তোমরা তো ক্লাস নোট দিচ্ছই। আরেকটা ব্যাপার আমি বলি, এই যে সংজ্ঞা বা এই যে ধারণাগুলা, এগুলা যে আমি তোমাদের বলতেছি না, আজকে দেখলাম একটা মেয়েকে জানি অনেক সুন্দর কাজ করছে, যে আমি যা পড়াইছি সংজ্ঞাটাকে একদম হুবহু এভাবে না দিয়ে নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু খুবই গুড পয়েন্ট। হ্যাঁ, তোমরা চেষ্টা করবা যে একটা কথাকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। আমি যা পড়াচ্ছি তোমরা যে হুবহু তাই নোট করে ফেলো দেখে, তাহলে তো হইলো না। তোমরা একটু নিজের মতো করে যা বুঝতেছো এটাকে নিজ জ্ঞানে উপলব্ধ করবা, তারপরে ক্লাস নোটগুলো তৈরি করবা। হ্যাঁ, তা আমি আমার মতো করে কিন্তু বলতেছি, একদম হুবহু এটাই তোমাদের উঠানোর প্রয়োজন নাই, তোমরা নিজের মতো করে লিখবা। তো শর্করা বা কার্বোহাইড্রেট আসলে কি, তা যদি আমি তোমাদের কোয়েশ্চেন করি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন। আমি একদম শর্টকাটে যদি বলি, হাইড্রোক্সিল গ্রুপযুক্ত হাইড্রোক্সিল গ্রুপটা আসলে কোনটা একটু আগে আমরা বলছি, OH। এই হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোনকে শর্করা বলে। কার্বোহাইড্রেট বা শর্করা আসলে কি? হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন। আচ্ছা, অ্যালডিহাইড আর কিটোন কারা আমরা কি জানি? যাদের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক অর্থাৎ CHO মূলক, এটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক, অথবা কিটোন মূলক, ঠিক আছে, ডাবল বন্ড C ডাবল বন্ড O, এরকম মূলক যুক্ত থাকে, এই দুইটা মূলক যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অ্যালডিহাইড বা কিটোন। এই অ্যালডিহাইড বা কিটোন এর মাঝে যদি আবার হাইড্রোক্সিল গ্রুপ OH যুক্ত থাকে, তাহলে তাদেরকে বলা হয় হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এবং এই শর্করা বা কার্বোহাইড্রেটের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে শর্করা অবশ্যই তার গাঠনিক উপাদানের মাঝে 3টা উপাদান থাকবে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা লিখবো শর্করা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। শর্করা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে
গঠিত। এবং শুধু তাই না, প্রত্যেকটা শর্করাতে এদের কম্বিনেশন সংখ্যাটা কেমন হবে তাও নির্ধারিত, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিওটাও নির্ধারিত। তাহলে এদের অনুপাত কত? আমরা এদের অনুপাতটা লিখতে পারি হচ্ছে 1:2:1। অর্থাৎ কার্বন যদি থাকে একটা, হাইড্রোজেন হবে দুইটা এবং অক্সিজেন হবে একটা। তাহলে বলতো কার্বন যদি হয় তিনটা, হাইড্রোজেন কয়টা হবে? 3 দুগুণে 6টা, অক্সিজেন হবে 3টা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখন আরেকটা বলতো, ধরো আমাদের কার্বন আছে 7টা, আর তাহলে এখন হাইড্রোজেন কয়টা হবে, অক্সিজেন কয়টা হবে? হাইড্রোজেন হবে তাহলে 7 দুগুণে 14টা, আর অক্সিজেন হবে হচ্ছে আমার তখন 7টা। ঠিক আছে, এভাবে আমরা শর্করা বা কার্বোহাইড্রেটের আমাদের কি বলা হয় যে তাদের 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 স্ট্রাকচার গুলো আমরা একসাথে ডিফাইন করতে পারি। আণবিক স্ট্রাকচার। ওকে, তো আমরা অনুপাত দেখলাম। তারপরে শর্করা থেকে আরেকটা কথা আমরা কি মনে রাখবো, সেটা হচ্ছে অনেক সময় এমন যৌগ থাকে যাদের দেখে সরাসরি অ্যালডিহাইড বা কিটোন মনে হচ্ছে না, বরং তাদেরকে আদ্র বিশ্লেষণ করলে বা হাইড্রোলাইসিস করলে পরে এরকম বৈশিষ্ট্য তৈরি হয়। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো, লিখার দরকার নাই, জাস্ট খালি মনে রাখবা যে এমন অনেক যৌগ আছে যাদেরকে সরাসরি হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন মনে হবে না, বাট তাদেরকে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করার পরে এই ধরনের অবস্থার সৃষ্টি হবে। ওকে, আর আর আরেকটা আমরা কি বলতে পারি যে কিভাবে বোঝা যাবে যে তোমার এটা শর্করা, বা কিভাবে বুঝতে পারবা তুমি যে এটা কার্বোহাইড্রেট? তো এটা শনাক্ত করার অবশ্যই একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা কি আমরা মনে রাখবো, যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড শর্করার সাথে যুক্ত করে তাপ দেওয়ার পরে এর সাথে যদি বেনেডিক্ট দ্রবণ যুক্ত করা হয় এবং আবারও তাপ দেওয়া হয়, তাহলে এটি ইট লাল বর্ণের একটা দ্রবণ তৈরি করে। তখন বোঝা যায় যে এখানে শর্করা ছিল। ঠিক আছে, তো আমরা কথাটাকে এভাবে লিখবো। একটা মিনিট। আমি এখন তোমাদের পরিচিত একটা বই নিয়ে যাচ্ছি, অনেক সুন্দর করে লিখছে বইটাতে, যার জন্য আমি আর আলাদা করে তোমাদের এগুলো লিখাতে কি বলা যায় স্লাইডে লিখাতে চাচ্ছি না। তোমরা দেখে বইটা আশা করি চিনতে পারবা যেটা কার বই। মূলত প্রথম দেখাতেই চিনতে পারছো এটা কার বই? কমেন্টে জানাও, আমি কিন্তু উত্তর দিলাম না যে বইটা আসলে কার। তো 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 আমরা ছিলাম হচ্ছে শর্করাতে, বলতেছিলাম হচ্ছে আমাদের কার কথা জানি, যে কিভাবে শর্করাকে শনাক্ত করব আমরা তা বলতেছিলাম। তো বেনেডিক্ট দ্রবণ যুক্ত করলে শর্করার ইট লাল বর্ণ তৈরি করে। ওকে, এই কথাটা এখানে আছে, কোথায় আছে আমি তোমাদের খুঁজে বের করতেছি, পরে তোমরা এভাবে লিখে ফেলবা। স্টার্চ ফ্যালিং দ্রবণ, গ্লাইকোজেন। আচ্ছা আচ্ছা, এখানে খোঁজার দরকার নেই, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। ধরো এভাবে লিখো, এভাবে লিখবো, আমি যেভাবে লিখে দিচ্ছি। হ্যাঁ, কথাটা যে শর্করার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ভ্যানেডিক দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে ইট লাল বর্ণ তৈরি হয়, মানে ইটের মতো লাল বর্ণ আর কি, ইট লাল বর্ণ তৈরি হয়। ওকে, শর্করার সাথে লঘু অ্যাসিড এবং ভ্যানিডিক দ্রবণ যুক্ত করলে ইট লাল বর্ণ তৈরি হয়। আমাদের একটু এটা দেখে ফেলা উচিত, এক্সপেরিমেন্টটা দেখে ফেলা উচিত আমাদের। চলো আমরা একটু অনলাইন যাই। কি জানি বলছিলাম, শর্করার সাথে লঘু HCl এবং ভ্যানেডিক দ্রবণ, ভ্যানেডিক্ট সলিউশন in carbohydrate
এই অ্যাডভার্টাইজের যন্ত্রণায় আর কিছু উপভোগ করা যায় না ইদানিং। একের 2 বার করে লোড নিতেছে। ওকে, তো এর মাধ্যমে শুধু কিন্তু যে এটা শর্করা তাই বোঝা যায় না, বরং এটা রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার তা কিন্তু বোঝা যায়। বুঝতে পারছি? আমরা লাল হওয়ার মাত্রাটা দেখে আসলে বুঝতে পারি যে এটা কতটুকু রিডিউসিং আর নন রিডিউসিং। ঠিক আছে, এটা যত কড়া লাল হতে থাকে তত এটা রিডিউসিং সুগারের মাত্রার দিকে যেতে থাকে, যত এটা সবুজের দিকে যেতে থাকে বা আরো নীল হইতে থাকে তত বোঝা যায় যে এটা আসলে নন রিডিউসিং সুগারের প্রকৃতিতে পড়তেছে। তাহলে এখানে যে আমাদের 4টা টেস্ট টিউব দেখছি, এই 4টা টেস্ট টিউবের একদম লাস্টের যেটা আছে এটা হচ্ছে রিডিউসিং সুগার। তো শর্করার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে তার সাথে যদি আমরা বেনেডিক্ট সলিউশন যোগ করি তাহলে এরকম একটা ইটের মতো লাল কালারের তৈরি হবে। ওকে, আমি টোটাল রিঅ্যাকশনটাই তোমাদের দেখাই দিতেছিলাম যে কেমন কেমন প্রসেসটা করে। তো এই ভিডিওটা পাইতেছি না এখন, অন্য সময় দেখাবো ইনশাল্লাহ, আপলোড করে দিব গ্রুপে। ওকে, তো আমাদের শর্করার তৃতীয় বৈশিষ্ট্য পড়া হয়ে গেল। তারপরে শর্করা থেকে আমরা তাদের ক্লাসিফিকেশনটা একটু শর্টকাট এভাবে বলতে পারি যে শর্করা প্রধানত 3 গ্রুপে বিভক্ত। শর্করা প্রধানত 3 প্রকার, প্রধানত 3 প্রকার। এই 3 প্রকারগুলো কি কি? 1 নাম্বার মনোস্যাকারাইড। তো আমরা এই টোটাল জুড়েই, বায়োকেমিস্ট্রি জুড়েই যত জায়গাতে মনো পাবো বুঝবো তার মানে হচ্ছে 1। তাহলে মনোস্যাকারাইডে কয়টা সুগার অণু থাকবে? 1টা। ঠিক আছে, এবং এইগুলাই হচ্ছে আমাদের এই যে বলা হচ্ছে যে একটি মাত্র সুগার একক থাকবে, একটি মাত্র সুগার একক থাকবে। ঠিক আছে, শর্করা এককের সংখ্যা 1। তারপরে দ্বিতীয়ত আমরা যদি পড়ি তাহলে তাকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডে শর্করা এককের পরিমাণ হবে 2 থেকে শুরু করে 9টি ইউনিট থাকবে, 2 থেকে শুরু করে 9টি শর্করা ইউনিট থাকবে। ঠিক আছে, এবং তৃতীয়টাকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড বুঝতেই পারতেছে সেখানে 10 থেকে শুরু করে তার কোনো লিমিট নাই, যত ইচ্ছা তত শর্করা ইউনিট থাকতে পারে, অর্থাৎ 10-এর বেশি থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্করার প্রধান 3টা প্রকারভেদ: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এদের মাঝখানে আরো প্রকারভেদ আছে, যেমন ওই অলিগোস্যাকারাইডকে আবার ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, ঠিক আছে, ইত্যাদিতে বিভক্ত করা হয়। আমরা ওইগুলোতে এখন যাচ্ছি না, শর্করার বিস্তারিত যখন আমরা দেখব তখন সেখানে ওই চ্যাপ্টারে আমরা এগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে এই যে কয়েকটা শর্করার উদাহরণ দিই তাহলে আমরা, যেমন উদাহরণ তো আমি প্রত্যেকটা থেকে উদাহরণ দিই। প্রথমত মনোস্যাকারাইড থেকে যদি আমরা উদাহরণ দিই, আমাদের অত্যন্ত পরিচিত 2টা মনোস্যাকারাইডের নাম হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। ওকে, তো এদের ক্ষেত্রে একটাই শর্করা ইউনিট থাকে, তাই এরা হচ্ছে মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড থেকে যদি আমরা উদাহরণ দিই, আমাদের পরিচিত 2টা অলিগোস্যাকারাইডের একটা নাম হচ্ছে ল্যাকটোজ, একটা নাম সুক্রোজ। এটা সুক্রোজ, ল্যাকটোজ। তারপরে আমরা যদি পলিস্যাকারাইডে চলে যাই তাহলে পলিস্যাকারাইড থেকে আমরা অনেক উদাহরণ দিতে পারি। তার মাঝে আমাদের পরিচিত 2টা উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ। স্টার্চ, সেলুলোজ লিখে আমরা ইত্যাদি লিখে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে শর্করার প্রাথমিক আলোচনা আমরা শেষ করতেছি। এবার আসি তার বিস্তৃতি, যেটা আমাদের কোয়েশ্চেনে চাওয়া হয়েছে। শর্করা আসলে কই থাকে, উদ্ভিদে কই পাওয়া যায়, তো বিস্তৃতি গুলো আমরা একটু দেখবো। 1 নাম্বার, আমরা শুরুতে যে কথাটা বলবো তা হচ্ছে যে সকল উদ্ভিদের দেহে শর্করা আছে, উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% শর্করা। তাহলে দেখো, উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% শর্করা। উদ্ভিদের শুষ্ক ওজনের, একটা উদ্ভিদকে যদি তুমি শুকায় ওজন করো তাহলে তার শুষ্ক ওজনের 50 থেকে 80% হচ্ছে শর্করা। 50 থেকে 80% হচ্ছে শর্করা।
শর্করা, এখানে আসলে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, 2 নাম্বার আমরা শর্করার আরেকটা উৎস কি বলতে পারি, জৈব যৌগের মধ্যে এদের প্রাচুর্যতা বেশি থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হয়। শর্করা উৎপন্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হয়। তারপরে তৃতীয়ত আছে, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি আমরা এই কোয়েশ্চেনটা সমাপ্ত করে দেখা যায় যে এই চ্যাপ্টারটা ক্লোজ হইতে পারে, তাহলে আজকে ক্লাস এখানে আমরা এন্ড রাখবো ইনশাল্লাহ। পরবর্তী টাইপ থেকে আমি যদি একটু সুস্থ হয়ে যাই, আমাদের আশা করি যে তোমাদের আগের গতিতে আমি ফিরে যেতে পারবো এবং আরো স্টেমিনার সাথে আমি তোমাদের ক্লাসগুলো পরিচালনা করতে পারবো। তো এই জন্য দোয়া কামনা করি সবার কাছে। তো আমরা একটু এই পয়েন্টটা শেষ করি আগে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে শর্করা কোন কোন উৎস থেকে আসতেছে এই জিনিসটাকে আমরা এখানে দেখতেছি। তারপরে উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের প্রধান উপাদান শর্করা। তোমরা জানো কোষ প্রাচীরের গাঠনিক উপাদান পড়ছো তোমরা, কে বলতে পারবো? উদ্ভিদের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান সেলুলোজ। তো সেলুলোজ এক প্রকার যেহেতু শর্করা, তো দেখো কোষ প্রাচীরের গাঠনিক উপাদান শর্করা। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান শর্করা। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান শর্করা। তারপরে 4 নাম্বার পয়েন্ট, 4টা করে দিলে এনাফ, আসলে খুব বেশি দেওয়ার দরকার নাই। আরেকটা আমরা দেই যে বিভিন্ন যে আমাদের শক্তিধর জৈব যৌগ আছে, এটিপি, এডিপি, এনএডি, এনএডিপি, এফএডি, ডিএনএ, আরএনএ ইত্যাদির গাঠনিক উপাদান হচ্ছে শর্করা। তাহলে আমরা লিখি একটু এটিপি, এডিপি, তারপরে এনএডি, তারপর হচ্ছে এফএডি, এনএডি, এরপরে এনএডিপি আছে একটা ফসফেট যুক্ত, নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তারপরে আছে এফএডি, তারপরে আছে হচ্ছে আমাদের আছে হচ্ছে জিটিপি, তারপরে আছে হচ্ছে ডিএনএ, তারপরে আছে হচ্ছে আরএনএ ইত্যাদি জৈব অণুতে থাকে শর্করা। তাহলে হচ্ছে শর্করার মোটামুটি বিস্তৃতিটা আমরা দেখে ফেললাম। শর্করা নিয়ে এই কোয়েশ্চেনের আলোচনা এখানেই সমাপ্ত। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি একটু অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিড প্রথম 4-5টা, প্রথম যে আমাদের 3টায় আছে, অর্থাৎ প্রোটিন, শর্করা এবং অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন, এগুলাতে একটু আলোচনা বেশি রাখার চেষ্টা করবো কোশ্চেনে, পরের গুলো ছোট ছোট করে দিলেও সমস্যা নাই। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা একটু আলোচনাতে চলে যাচ্ছি এবার। চলো, তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে শুরুতে যে কথা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আসলে কি। ওকে, সংজ্ঞা আমরা কেমনে দিব? তোমরা বলবো অম্লীয় এবং ক্ষারীয় গ্রুপযুক্ত নাইট্রোজেন যৌগকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়ে থাকে। অম্লীয় এবং ক্ষারীয় গ্রুপযুক্ত জৈব অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলে। অম্লীয় এবং ক্ষারীয় গ্রুপযুক্ত জৈব অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলে। অম্লীয় গ্রুপটাকে COOH অর্থাৎ জৈব অ্যাসিড মূলক, আর ক্ষারীয় গ্রুপটা হচ্ছে অ্যামিনোমূলক বন্ডেনিষ্ট। তাহলে এই দুইটা মূলক যদি একই সাথে থাকে, ওই জৈব অ্যাসিডকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। অম্লীয় এবং ক্ষারীয় গ্রুপযুক্ত জৈব অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তো এরা মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবেও থাকতে পারে। এর বর্ণনাতে জাস্ট এই দুইটা কথাই লিখবা, যারা মুক্ত অবস্থায় অথবা এরা মুক্ত অবস্থায় অথবা প্রোটিনের বা পলিপেপটাইডের গাঠনিক উপাদান হিসেবে থাকে। প্রোটিন বা পলিপেপটাইডের গাঠনিক উপাদান হিসেবে থাকে। ওকে, 3 নাম্বার কথায় আসি আমরা। তো 3 নাম্বারে এখান থেকে তাহলে আমরা উদাহরণ দিয়ে দিব। এখানে আর বিবরণের দরকার নাই, অ্যামাইনো অ্যাসিড চ্যাপ্টারে গেলে তখন আমরা আরো বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। তো একটা উদাহরণ একটু আমরা দিয়ে দিই। আমাদের অ্যামাইনো অ্যাসিডের মাঝে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, তার মাঝে বেশ কয়েকটা আমরা একটু দেখি। এই যে দেখো, প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা দেখতেছো এখানে, আমি একটু বড় করে দেই। এই যে এটার নাম হচ্ছে গ্লাইসিন। হ্যাঁ, তারপরে এটার নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড।
এটার নাম হচ্ছে লাইসিন, এর নাম ফিনাইল অ্যালানিন, নাম সেরিন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা সম্পর্কে সিস্টিন, এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, আমরা যখন অ্যামাইনো অ্যাসিড চ্যাপ্টারে যাব তখন বিস্তারিত এগুলো সম্পর্কে অনেক পড়া আছে। আপাতত দুইটা উদাহরণ দিবা, গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড, লাইসিন ইত্যাদি ওরা লিখে ফেলি। যেমন গ্লাইসিন, অ্যাসপারটিক অ্যাসিড, লাইসিন ইত্যাদি, এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। তারপর আমরা তাদের বিস্তৃতি দেখবো কই কই থাকে, যেটা হচ্ছে মূল পড়া আমাদের বিস্তৃতি। বিস্তৃতি ওকে, তো আমরা 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 চাইলে এদের বিস্তৃতিগুলো এবার নোট করতে পারি। তাহলে বিস্তৃতিগুলো হচ্ছে কি আছে, আমরা বলবো 2 শতাধিক প্রকারের অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদে মুক্ত অবস্থায় অবস্থান করে এবং বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করে। অর্থাৎ উদ্ভিদে প্রায় তোমার 200 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে দেখি প্রায় 2 শতাধিক প্রক্রিয়ায় প্রায় 200 ধরনের অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদে মুক্ত অবস্থায় অবস্থান করে। উদ্ভিদ দেহে মুক্তভাবে অবস্থান করে প্রায় 200 ধরনের অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদ দেহে মুক্তভাবে অবস্থান করে। ওকে, তারপর অনেক ফলে, অনেক বীজে এবং অনেক উদ্ভিদের দেহে এরা অবস্থান করে। যেমন আমরা একটা বলতে পারি খেসারি ডাল, চিনো না অনেক? এই খেসারি ডালে কি থাকে, ল্যাথাইরিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থাকে একদম মুক্ত অবস্থাতে। তার মানে তুমি ইয়াকে বলা হয় যে খেসারি ডাল খাচ্ছ মানে তুমি ল্যাথাইরিন অ্যামাইনো অ্যাসিড খাচ্ছ। ঠিক আছে, খেসারি ডাল চিনো তোমরা? আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার লিখি যে অনেক ফল বা বীজে মুক্তভাবে অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো বানানটা আগে কিন্তু এ দিয়ে লেখা হয়, তো এখন সরে অজফলা দিয়ে লেখা হয়। তোমরা দুইভাবে লিখতে পারো, সমস্যা নাই। অনেক ফল বা বীজে মুক্তভাবে অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন খেসারি ডালে ল্যাথাইরিন থাকে, ল্যাথাইরিন অ্যামাইনো অ্যাসিড থাকে। যেমন খেসারি ডালে ল্যাথাইরিন অ্যামাইনো অ্যাসিড থাকে। ওকে, তারপরে 3 নাম্বার পয়েন্টে আমরা আর কি বলতে পারি যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন এবং এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে অবস্থান করে। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড যারা প্রোটিন এবং এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। দেখো 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ও এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবা। 20 প্রকারের অ্যামাইনো আনালে আবার দেখবা যে আমি লিখতেছি তোমরা লিখতেছো না, তখন মনে হবে যে অপেক্ষা করে আছি, মনে হয় এমনটা লাগবে। তো খাতা কলম নিয়ে বসলে সাথে তোমরাও নোট করতেছো, আমি ওখানে নোটটা করে রাখতেছি। আবার দেখা যাবে অনেক সময় এই জিনিসটা থাকবে না। আমি ক্লাসগুলো আরো ফাস্ট নেওয়ার জন্য ভবিষ্যতে এই ম্যাক্সিমাম টাইমে স্লাইড গুলো করে রাখবো, বাট মাঝে মাঝে তোমাদের সাথে লিখাবো। তো বলতেছি 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন এবং এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই 3টা বিস্তৃতি আমরা দিয়ে দিব যে 200 ধরনের অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদে মুক্ত হয়ে অবস্থান করে। ফল বীজে কিছু মুক্ত অ্যামাইনো থাকতে পারে, যেমন খেসারি ডালে ল্যাথাইরিন থাকে। আর 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন এবং এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অ্যামাইনো অ্যাসিডের বিবরণ এখানেই শেষ। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রোটিনে। চলো প্রোটিন থেকে একটু আলোচনা করি আমরা। প্রোটিন তো প্রথমে শুরুর কথা, প্রোটিন আসলে কি? প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। একটু আগে আমরা বলছি না যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করতে পারে। তো অ্যামাইনো অ্যাসিড যখন অনেকগুলো একসাথে যুক্ত হয় তখন তৈরি করে হচ্ছে প্রোটিন। তাহলে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলবো। প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার।
তাহলে অ্যামাইনো অ্যাসিড কি তোমরা জানো, পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে যদি আইডিয়া থাকে, যারা যুক্ত হয়ে পলিমার তৈরি করে তাদেরকে বলা হয় মনোমার। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেক্ষেত্রে মনোমার, আর প্রোটিন হচ্ছে ক্ষেত্রে পলিমার। তাহলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিড এরা কি দ্বারা যুক্ত হয়? অ্যামাইনো অ্যাসিড গুলো পলিপেপটাইড বন্ধনী দ্বারা। ঠিক আছে, এই কথাটা আমরা একটু লিখে দিতে পারি যে অ্যামাইনো অ্যাসিড গুলো পলিপেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড গুলো পলিপেপটাইড বন্ড দ্বারা, পলিপেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। ওকে, তারপরে আমরা আর কি কোথায় এরা বিস্তৃত থাকতে পারে আমরা আর একটু দেখার চেষ্টা করি। আমরা বৈশিষ্ট্য করতেছি, তাই না? আচ্ছা, তো প্রোটিনটার আবার আমরা যদি অম্লীয় এবং ক্ষারীয় বৈশিষ্ট্যের কথা বিবেচনা করি, তাহলে প্রোটিন কিন্তু দুই ধর্মেরই হয়ে থাকে। অর্থাৎ প্রোটিনে যেহেতু অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, তোমরা চিন্তা করো অ্যামাইনো অ্যাসিড অম্লীয় এবং ক্ষারীয় দুইটা মূলকই ছিল, তাই প্রোটিন উভয়ধর্মী হয়ে থাকে। অম্লীয় ক্ষারীয় উভয় ধর্ম বিদ্যমান। লেখো, প্রোটিনে অম্লীয় এবং ক্ষারীয় উভয় ধর্ম বিদ্যমান। প্রোটিনে অম্লীয় ও ক্ষারীয় উভধর্ম বিদ্যমান। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে প্রোটিন আমরা যেমন একটু কার্বোহাইড্রেট টেস্ট দেখছিলাম না, যে ভ্যানাডিক দ্রবণ দ্বারা টেস্ট করলে ইটের মতো লাল বর্ণ ধারণ করে। প্রোটিন গুলাকে বলা হচ্ছে একটা যৌগ আছে, এটাকে বলা হয় নিন হাইড্রিন। এই নিন হাইড্রিন যোগ করলে এবং উত্তপ্ত করলে গাঢ় নীল বর্ণ ধারণ করে। আমরা দেখি প্রোটিনের সাথে নিন হাইড্রিন বানানটা লক্ষ্য করে কিন্তু হাইড্রিন, নিন হাইড্রিন যোগ করে উত্তপ্ত করলে গাঢ় নীল বর্ণের সৃষ্টি হয়। গাঢ় নীল বর্ণের সৃষ্টি হয়। গাঢ় নীল বর্ণের সৃষ্টি হয়। তারপরে আসেন প্রোটিন কত প্রকার। প্রোটিন মূলত আমরা দুই প্রকারের বলে থাকি। যে সকল প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে শুধু অ্যামাইনো অ্যাসিড আছে, এর সাথে মাঝখানে শিকল অন্য কিছু যুক্ত হয়েছে না, তাদেরকে বলা হয় সরল প্রোটিন। আর কিছু প্রোটিন আছে যে তোমার বলা হয় যে এদের সাথে শুধু অ্যামাইনো অ্যাসিড না, এদের শিকলে আরো কিছু কিছু যৌগ যুক্ত হয়ে যাবে, এর থেকে এদেরকে বলা হয় যৌগিক প্রোটিন। তোমরা একটা সিম্পলি লিখে ফেলি যে প্রোটিন প্রধানত দুই প্রকার। প্রোটিন প্রধানত দুই প্রকার। আমরা যে প্রশ্নটা পড়তেছি না, এটা আসলে কিন্তু একটা প্রশ্ন মনে করার কোনো কারণ নাই। এখানে টোটালটা মিলে একটা টপিক ধরা যায় এবং এই টপিক থেকে অনেক প্রশ্ন আসতে পারে। প্রোটিন আসতে পারে, অ্যামাইনো অ্যাসিড আসতে পারে, কার্বোহাইড্রেট আসতে পারে, শর্ট কোশ্চেনে বা বোর্ড কোশ্চেনে আসলে সেখান থেকে বিবরণ লিখবো। তাহলে প্রোটিন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সরল প্রোটিন, একটা হচ্ছে যৌগিক প্রোটিন। আমি ডিটেল লিখতেছি না, আমরা প্রোটিন যখন ডিটেল পড়ি তখন সেখানে যাব। বাট তোমরা মনে রাখবা যেখানে অ্যামাইনো অ্যাসিডই শুধু যুক্ত হয়েছে শিকলে, আর কেউ নাই, তারা হচ্ছে সরল প্রোটিন। আর যাদের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সাথে আরো কিছু কিছু উপাদান যুক্ত হয়েছে তারা হচ্ছে যৌগিক প্রোটিন। তো সরল প্রোটিনের ক্ষেত্রে উদাহরণ বলতে পারি অ্যালবুমিন, হিস্টোন, নন হিস্টোন এরা। আর যৌগিক প্রোটিনের ক্ষেত্রে আমরা বলতে পারি লিপোপ্রোটিন, তারপরে তোমার আছে হিমোগ্লোবিন ইত্যাদি। এই হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে তোমার লিপোপ্রোটিন, তারপরে নিউক্লিয় প্রোটিন নামে একটা প্রোটিন আছে, এরা হচ্ছে যৌগিক প্রোটিন। আমরা ডিটেল দেখবো পরবর্তীতে ইনশাল্লাহ। বিস্তৃতিতে আসি, তাহলে কোথায় থাকে প্রোটিন? প্রধানত প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি এবং অন্যান্য অংশে এরা থাকে। আর এরা সঞ্চিত খাদ্য হিসেবে উদ্ভিদের ফলে, বীজে বা অন্য কোনো অংশে থাকতে পারে। এছাড়াও এনজাইম, অ্যান্টিবডি এদের গাঠনিক উপাদান হিসেবেও প্রোটিন অবস্থান করে। তাহলে বিস্তৃতি থেকে আমরা তিনটা কথা লিখব। বিস্তৃতি থেকে প্রথম কথা হচ্ছে নাম্বার 1, প্রথম কথা হচ্ছে যে প্রোটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন ও অন্যান্য কোষীয় উপাদানের অংশ হিসেবে প্রোটিন থাকে।
থাকে। 2 নাম্বার আমরা বলতে পারি কি জানি বলছিলাম, দ্বিতীয়ত ও সঞ্চিত খাদ্য হিসেবে ফলে এবং বীজে এরা থাকে। সঞ্চিত খাদ্য হিসেবে উদ্ভিদের ফল বা বীজ বা অন্য কোনো অঙ্গে থাকতে পারে, অঙ্গে জমা থাকে, প্রোটিন জমা থাকে। আর আরেকটা কি বলছিলাম, তৃতীয়ত এনজাইম অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে থাকে। এনজাইম ও অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে থাকে। এনজাইম ও অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের বলা হচ্ছে যে আমাদের প্রোটিনের আলোচনা এখানে আমরা সমাপ্ত করতেছি। ওকে, তারপরে আসি আমরা এনজাইমে। প্রোটিনের পরে আমরা চলে যাব হচ্ছে এনজাইম। এনজাইম সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে। এনজাইম সে নিজেও প্রোটিনের মতোই অ্যামাইনো অ্যাসিডেরই একটা পলিমার, ঠিক আছে। তো এর সাথে তাহলে প্রোটিনের পার্থক্যটা কোন জায়গাতে হইল? এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়াকে সহায়তা করে এবং বিক্রিয়া শেষে আবারও পূর্বের অবস্থাতে ফিরে আসে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা প্রভাবক হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে তোমার যে সমস্ত প্রোটিন জৈব রাসায়নিক বিক্রিয়াকে সহায়তা করে তারাই হচ্ছে এনজাইম। অর্থাৎ আমরা এখান থেকে এমন একটা কোয়েশ্চেন থ্রো করতে পারি যে বোঝাও যে বা দেখাও যে সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, ঠিক আছে। এরকম টাইপ কোয়েশ্চেন কিন্তু থ্রো করা যায়। তাহলে আমরা একটু এই কথাটাকে এভাবে লিখি, এনজাইম হচ্ছে এক প্রকার বিশেষ প্রোটিন যারা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করতে পারে, এই যে সংখ্যাটা, এটা কিন্তু আমার তৈরি। এখন তোমরা চাইলে নিজের মতো করে এটা সংখ্যাটা মেক করতে পারো, আমি কিন্তু এটা দেখতে চাই, ঠিক আছে। তো এখন এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়াতে সহায়তা করে। আর এনজাইম কিন্তু বিক্রিয়া শেষে নিজের কোনো পরিবর্তন হয় না, যেহেতু প্রভাবক, তাহলে বিক্রিয়া শেষে সে নিজে তার ভরে এবং আয়তনে সবকিছুতে অপরিবর্তিত থাকে। তাহলে আমরা লিখি বিক্রিয়া শেষে এনজাইম সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে। বিক্রিয়া শেষে এনজাইম সম্পূর্ণরূপে পূর্ব অবস্থায় ফিরে আসে। ওকে, আচ্ছা, এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটকে উৎপাদে পরিণত করে। সাবস্ট্রেট কি? তার টার্গেট, ঠিক আছে। যে টার্গেটটাকে নিয়ে এসে কাজ করবে তাদেরকে বলা হয় এনজাইমের সাবস্ট্রেট। তো এদেরকে এনজাইম কি করে? উৎপাদে পরিণত করে। তো এই কথাটা এভাবে লিখে রাখো, এনজাইম সাবস্ট্রেটকে উৎপাদে পরিণত করে। ঠিক আছে। তো এনজাইমের অনেক উদাহরণ তোমরা জানো, যেমন ছোট্ট সময় পড়ে আসছো যে ডিএনএ কর্তনের ক্ষেত্রে লাইগেজ এনজাইমের, ডিএনএ জোড়া লাগার ক্ষেত্রে লাইগেজ এনজাইমের প্রয়োজন হয়, পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয় ডিএনএ কর্তন করার ক্ষেত্রে, তারপরে রেস্ট্রিকশন এনজাইমের প্রয়োজন হয়। এনজাইম নিয়ে অনেক তোমরা অনেক পড়া পড়ছো, ঠিক আছে। সুক্রেজ, অ্যামাইলেজ, কাইনেজ, লাইপেজ, বহুত এনজাইম আছে। তো কয়েকটা এনজাইমের উদাহরণ দিয়ে দিবা এখানে। উদাহরণ আমরা কয়েকটা এনজাইমের নাম যদি একটু লিখি,
আচ্ছা, আমি তোমাদের জটিল নামগুলো দিতে যাচ্ছি না, আমরা একদম সহজ নামগুলো একটু লিখে ফেলি। লেখো পলিমারেজ, লাইপেজ, লাইগেজ, restriction endonuclease, sucrase, maltase ইত্যাদি। তাহলে দেখো আবার সুক্রোজ মল্টোজ লেখা আছে। সুক্রোজ মল্টোজ কিন্তু আলাদা উপাদান, তারা শর্করা। তাদেরকে যারা ডাইজেস্ট করবে তারা হচ্ছে এনজাইম, অর্থাৎ সুক্রেজ, মল্টেজ, তারা কিন্তু টোজ না, ঠিক আছে, টেজ। এটা থেকে মনে রাখতে হবে। এজ উচ্চারিত হবে তার নামের শেষে, প্রত্যেকটা এনজাইমের নামের শেষে দেখো এজ উচ্চারিত হইতেছে। পলিমারেজ, লাইপেজ, লাইগেজ, এন্ডোনিউক্লিয়েজ, সুক্রেজ, মল্টেজ ইত্যাদি, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এদের এদের বিস্তারগুলো একটু দেখার চেষ্টা করি যে কই থাকে এরা আসলে। আমরা বলতেছি যে কোষের অর্থাৎ জীবের সবখানেই এরা অবস্থান করে, ঠিক আছে। সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে, ক্ষুদ্রাঙ্গে, তাহলে সমগ্র কোষ জুড়ে এরা অবস্থান করে। সমগ্র পুরো কোষটাতে এনজাইমেরই হচ্ছে খেলা। সমগ্র কোষ জুড়ে এরা অবস্থান করে, সমগ্র কোষ জুড়ে এরা অবস্থান করে। ওকে, তো যেহেতু আমরা একসাথে কোএনজাইমও অ্যাড করে নিছি, তাহলে কোএনজাইম থেকেও কিছু কথা আমরা এখানে বলে দিই। আচ্ছা, তাহলে আমরা এনজাইমের কাজটাকে আরো প্রভাবিত করে যারা, তাদেরকে বলা হয় কোএনজাইম, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে কিছু জৈব প্রস্থেটিক গ্রুপ। তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যা কিন্তু আমি বানাইতেছি, যে সকল জৈব প্রস্থেটিক গ্রুপ এনজাইমের সাথে থেকে এনজাইমের ক্রিয়াকে প্রভাবিত করে, তারাই হলো কোএনজাইম। একটু লিখে ফেলি, যে সকল জৈব প্রস্থেটিক গ্রুপ এনজাইমের ক্রিয়াকে প্রভাবিত করে, তাদেরকে কোএনজাইম বলে। এখান থেকে আর বিশাল বিস্তৃত কোনো আলোচনার দরকার নাই, আমরা জাস্ট এই জিনিসটাই বলে দিব যে আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের যে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ কি ভাইয়া। তাহলে প্রস্থেটিক গ্রুপটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে যৌগিক এনজাইম যারা আছেন, অর্থাৎ যাদের সাথে কোএনজাইম যুক্ত থাকে, এদের পলিপেপটাইড ছাড়া বাকি যে অপ্রোটিন অংশটা থাকে, এটার নামই হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। সুন্দর একটা নাম আর কি, বায়োলজিক্যাল। তুমি চাইলে ওইটাও বলতে পারতা যে অপ্রোটিন অংশ, এটা বললেও কোনো সমস্যা হইতো না। যে সকল অপ্রোটিন অংশ এনজাইমের ক্রিয়াকে প্রভাবিত করে তাদের কোএনজাইম বলে। তাহলে আমরা একটু ভাষাটাকে সুন্দর রাখার জন্য এটাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। ওকে, তো আমরা এটাই হচ্ছে কোএনজাইম। তো কয়েকটা কোএনজাইমের নাম আমরা একটু লিখে দিতে পারি। কোএনজাইমও কিন্তু এনজাইমের মতোই সর্বত্রই অবস্থান করে। ওকে, তাহলে ওই পয়েন্টটাকে আমরা শেষে নিয়ে যাই যে এনজাইম এবং কোএনজাইম সমগ্র কোষ জুড়ে অবস্থান করে। আর এখানে আমরা কোএনজাইমের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন আমরা যে এনএডি পড়ি, এফএডি পড়ি, তারপরে এনএডিপি পড়ি, এরা প্রত্যেক কিন্তু দেখে একটা এনজাইম। অ্যাসিটাইল কোএ পড়ছো না শ্বসনের, যে তো এরা কিন্তু কোএনজাইম, ঠিক আছে। তাহলে দেখো এডিপি বড় হাতের, তারপরে আছে হচ্ছে এনএডি, এফএডি, এনএডিপি, এটিপি, কোএনজাইম, কোএ আর কি ইত্যাদি শর্ট ফর্ম লেখা হয়। তাহলে এরা হচ্ছে কোএনজাইমের উদাহরণ। আর এনজাইম এবং কোএনজাইম সমগ্র কোষ জুড়ে অবস্থান করে, এনজাইমের লাভ শেষ। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছে আমরা লিপিডে। লিপিড, ওকে। তাহলে লিপিড থেকে আমরা যখন পড়া শুরু করব, লিপিড আসলে কি আমরা মনে রাখবো যে
লিপিড হলো এক ধরনের স্নেহ জাতীয় পদার্থ, আর এটাতে ফ্যাটি অ্যাসিডের এস্টার অথবা এই জাতীয় যৌগগুলাই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে সহজ কথায় লিপিড হচ্ছে এক প্রকার আমরা বলতে পারি কি যে স্নেহ জাতীয় পদার্থ, যা প্রধানত ফ্যাটি অ্যাসিডের এস্টার, ওকে, বা এই ধরনের জাতক। তাহলে এগুলো অত্যন্ত ক্ষুদ্র অণু বা জটিল অণু, অত্যন্ত ক্ষুদ্র, মাইক্রো অণু বলা হয়ে থাকে এদেরকে, বাট অত্যন্ত ক্ষুদ্র। এরা পানিতে অদ্রবণীয়, বুঝতে পারছি। বাট 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 বিভিন্ন ধরনের তোমার যে বেনজিন আছে, ইথার আছে, জৈব দ্রাবক আছে, জৈব দ্রাবকে আবার দ্রবণীয়, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে লিপিডের প্রকার ভেদে আমরা বলবো লিপিড হচ্ছে দুই প্রকার, সরল লিপিড এবং যৌগিক লিপিড। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের এস্টারকে বলা হয় সরল লিপিড, আর সরল লিপিডের সাথে যদি অন্য যৌগ যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে যৌগিক লিপিড। তো কথাগুলোকে আমি একটু তোমাদের সাজায় লিখে দিই, নিলে তোমাদের মনে থাকবে না। আমি একটু শুরু করি এভাবে। তাহলে আমরা যদি লিপিডের সংজ্ঞা বলি যে লিপিড কি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে সকল স্নেহজাত পদার্থ যারা ফ্যাটি অ্যাসিডের এস্টার। তো আমরা কিভাবে লিখতে পারি, লিপিড হলো এক ধরনের স্নেহজাতীয় পদার্থ। লিপিড হলো এক ধরনের স্নেহজাতীয় পদার্থ যা প্রধানত ফ্যাটি অ্যাসিডের এস্টার, ফ্যাটি অ্যাসিডের বা গ্লিসারলের এস্টার, গ্লিসারলের এস্টার। লিপিড হলো এক ধরনের স্নেহজাতীয় পদার্থ যা প্রধানত ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলের এস্টার অথবা এই ধরনের যৌগ, আর কি এতটুকু পর্যন্ত দিলে এনাফ। ওকে, তাহলে আমরা বলবো এগুলো জটিল তবে মাইক্রো অণু, এগুলো জটিল তবে মাইক্রো অণু, এগুলো জটিল তবে মাইক্রো অণু। তারপরে আমরা আরেকটা বলতে পারি যারা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়, এরা পোলার বা পানি দ্রাবকে অদ্রবণীয়। অপোলার আর পোলার বোঝো তো তোমরা, তাই না? পোলার যৌগ আর অপোলার যৌগ। আচ্ছা, আপাতত বোঝার দরকার নাই, মনে রাখো যে পানি একটা পোলার যৌগ বা পোলার দ্রাবক। এই পোলার দ্রাবকে যদি লিপিড কেনে ছেড়ে দাও তাহলে সে মিশবে না, দ্রবীভূত হবে না। এই জন্য বলা হচ্ছে যে পোলার দ্রাবকে অদ্রবণীয়। এবার যদি জৈব দ্রাবক যেমন ইথানল, বেনজিন ইত্যাদি দাও তাহলে সেটা একদম মিশে যাবে। তাহলে আমরা বলি কিন্তু অপোলার বা জৈব দ্রাবকে দ্রবণীয়, দ্রাবকে দ্রবণীয়। ওকে, তারপরে আমরা আরেকটা এদের শনাক্তকরণ পড়ি, সেটা কি যে সুডান 3 নামক একটা যৌগ আছে। একটু আমরা দেখি বিষয়টা, একটা কেমিক্যাল যেটা কেমন দেখায় কি থাকে তার আছে। এই দেখো একদম দেখতে অনেকটা সিঁদুরের মতো আর কি, সুডান 3 বলা হয় এটাকে, এক প্রকারের ডাই এটা। হ্যাঁ, লাইজোক্রোম, ডায়াজো ডাই, এই যেটা তার সংকেত। তো এটাকে সুডান 3 বলা হয় শর্টকাটে। তো এই সুডান 3 কে যদি আমরা যুক্ত করি লিপিডের সাথে তাহলে এটি লাল বর্ণ ধারণ করে। ঠিক আছে, তাহলে দেখো লিপিডের সাথে সুডান 3 যুক্ত করলে লাল বর্ণ ধারণ করে। যুক্ত করলে লাল বর্ণ ধারণ করে। ওকে, আর আমরা আর সরল লিপিড, যৌগিক লিপিড দেখানোর দরকার নাই। এবার বিস্তারে আসি, কোথায় থাকে? প্রধানত বীজ এবং কিউটিকলে লিপিড অবস্থান করে। ঠিক আছে, উদ্ভিদের বীজে এবং উদ্ভিদের কিউটিকলে এই 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 আমাদের লিপিডটা অবস্থান করে। প্রধানত কোন সব বীজে? তেল বীজে, যেমন সরিষা, তিল, বেরি, সয়াবিন ইত্যাদি যাদের তেল বীজ থাকে ওই সকল বীজে লিপিড প্রধানত পাওয়া যায়। এছাড়া কোষের ঝিল্লিতে এবং সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গেও কিছু লিপিড থাকে, ফলেও কিছু লিপিড থাকে, যেমন আমাদের জলপাই যা থেকে অলিভ অয়েল তৈরি হয়, আমরা এগুলো জানি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো প্রধানত বীজ এবং কিউটিকলে, প্রধানত বিস্তৃতি লিখে নেই আর কি, বিস্তৃতি
লিখবো প্রধানত ফল বীজ, ফল ও কিউটিকলে লিপিড থাকে, যেমন তৈলবীজে। তাহলে তৈলবীজের উদাহরণগুলো লেখো: সরিষা, তিল, তিসি ইত্যাদি। একটা ছেলে ফোন দিচ্ছে করছে।